সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমেই আমার পরিচিতিটা দিয়ে দিচ্ছি। আমি শ্রী চয়ন চক্রবর্তী, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, শ্রীমঙ্গল সরকারি কলেজ। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় অর্থাৎ বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো এই চ্যাপ্টারটা একটু আলোচনা করতে চাচ্ছি। এবং আজকে এই চ্যাপ্টারে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জাতীয় সংসদ। জাতীয় সংসদ নিয়ে আলোচনা করার পূর্বে প্রথমেই আমাদের সরকার সম্পর্কে একটু জেনে নেওয়া প্রয়োজন। তোমাদের জানা আছে যে সরকারের প্রধানত 3টি বিভাগ রয়েছে। তার মধ্যে 3টি বিভাগ আমরা এখানে দেখতে পাচ্ছি: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এর মধ্যে আইন বিভাগের প্রধান কাজই হচ্ছে জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় আইন প্রণয়ন করা, এবং আমাদের দেশে সেই কাজটি করে থাকে আমাদের জাতীয় সংসদ। অর্থাৎ বাংলাদেশের যে আইনসভাটা রয়েছে সেই আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। এবার আমরা আমাদের জাতীয় সংসদের গঠনটা একটু দেখে নিই। আমাদের জাতীয় সংসদে মোট আসন সংখ্যা হচ্ছে 350। এর মধ্যে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে 300 জন সদস্য নির্বাচিত হয়ে থাকেন। অর্থাৎ বাংলাদেশের 300টা নির্বাচনী এলাকা থেকে 300 জন সংসদ সদস্য 300টি আসনে নির্বাচিত হয়ে থাকেন। এছাড়াও আরও 50টি আসন রয়েছে যেগুলো হচ্ছে সংরক্ষিত মহিলা আসন, এবং এই আসনগুলোতে জনগণের প্রত্যক্ষ ভোটে এই আসনগুলা নির্বাচিত হয় না। এইগুলা পরবর্তীতে সংসদ সদস্যদের মাধ্যমে এই 50টি আসন বা এই 50টি আসনে যে মহিলা সদস্যরা নির্বাচিত হয়ে থাকেন সংসদ সদস্যগণের ভোটে পরবর্তীতে তাদের নির্বাচন করা হয়, এবং এই ভোটটা হচ্ছে পরোক্ষ ভোটের মাধ্যমে ওনারা নির্বাচিত হয়ে থাকেন। আমাদের সংবিধানের 66 অনুচ্ছেদে সংসদ সদস্য হওয়ার যে যোগ্যতাগুলো দেয়া আছে সেগুলা সম্পর্কে আমরা একটু জেনে নিই। এখানে প্রথমেই হচ্ছে যে আমাদের জাতীয় সংসদের সংসদ সদস্য হতে গেলে প্রথমেই তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়সের একটা আছে, এখানে বয়সটা হতে হবে কমপক্ষে 25 বছর। তারপর হচ্ছে বাংলাদেশের নির্বাচনের জন্য যে ভোটার তালিকা থাকে সেইখানে যে কোনো স্থানে নাম অন্তর্ভুক্ত হতে হবে, অর্থাৎ ভোটার তালিকায় নাম থাকতে হবে। যোগ্যতাগুলো আমরা দেখলাম, এবার আমরা একটু অযোগ্যতাগুলো দেখে নিই, অর্থাৎ কি কি কারণে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়া যাবে না। এখানে প্রথমেই আছে যদি কোনো ব্যক্তি কোনো আদালত কর্তৃক যদি অপ্রকৃতিস্থ বলে ঘোষিত হন। অপ্রকৃতিস্থ মানে হচ্ছে পাগল আমরা বলতে পারি, অর্থাৎ মানসিক বিকারগ্রস্ততা। দ্বিতীয় হচ্ছে আদালত কর্তৃক যদি তিনি দেউলিয়া ঘোষিত হন। 3 নম্বরে দেখা যাচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব যদি গ্রহণ করেন তাহলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা হারাবেন। এছাড়া যদি প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন তাহলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারবেন না। সাধারণত প্রজাতন্ত্রের লাভজনক পদ বলতে সরকারি চাকরিগুলোকেই বুঝিয়ে থাকে। এছাড়া যদি অন্য কোনো আইনের দ্বারা যদি নির্বাচনে তিনি অযোগ্য হন, অর্থাৎ যদি অন্য কোনো আইন তাকে নির্বাচন করার ক্ষেত্রে দেখা যায় যে তার যোগ্যতা সিদ্ধ নয়, তো এইটাও তার একটা অযোগ্যতা হিসেবে গণ্য হবে। এবার আমরা একটু দেখে নিই কখন একটা সংসদের আসন শূন্য হতে পারে।
এই বিষয়টা আমাদের সংবিধানের ৬৭ অনুচ্ছেদে দেয়া আছে। তোমাদের যাদের কাছে সংবিধান আছে তোমরা এই জিনিসগুলো সংবিধানে দেখে নিতে পারো, তখন জিনিসগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। এইখানে দেখা যাচ্ছে প্রথমেই আছে যে নির্বাচিত হওয়ার প্রথম অধিবেশনের ৯০ দিনের মধ্যে যদি শপথ গ্রহণ না করেন তাহলে ওই আসনটি শূন্য বলে পরিগণিত হবে, অর্থাৎ ওই সংসদ সদস্যের সদস্যপদ বাতিল হয়ে যাবে এবং ওই আসনটি শূন্য বলে ঘোষিত হবে। স্পিকারের অনুমতি ব্যতি রেখে একাধারে যদি ৯০ দিন সংসদীয় বৈঠকে অনুপস্থিত থাকেন কোনো সংসদ সদস্য, সেই ক্ষেত্রে তার আসন শূন্য বলে ঘোষিত হবে। কোনো সংসদ সদস্য যদি তার নিজ দলের বিপক্ষে ভোট দেন অথবা নিজ দল থেকে যদি পদত্যাগ করেন তাহলে ওই আসনটি শূন্য হিসেবে গণ্য হবে। এবং যদি তিনি স্পিকারের নিকট নিজ স্বাক্ষরযুক্ত পত্র দ্বারা পদত্যাগ করেন, অর্থাৎ তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন, তাহলেও ওই আসনটি শূন্য বলে ঘোষিত হবে। আমাদের জাতীয় সংসদের মেয়াদকাল হচ্ছে ৫ বছর, অর্থাৎ একটা সংসদ ৫ বছরের জন্য গঠিত হয়। এবং সংসদে কোরাম বলে আরেকটি বিষয় আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। কোরামটা হচ্ছে যে সংসদের অধিবেশন শুরু করতে হলে মিনিমাম যে সদস্য সংখ্যার উপস্থিতির প্রয়োজন হয় সেই সংখ্যাটাকে বলা হয়ে থাকে কোরাম। আমাদের জাতীয় সংসদের যে কোরামের যে ইয়েটা আছে সেটা হচ্ছে কমপক্ষে ৬০ জন সদস্যকে উপস্থিত হতে হবে সংসদ অধিবেশন শুরু করতে হলে। এই বিষয়টাকেই কোরাম বলা হয়ে থাকে। এবার আমরা একটু দেখি যে সংসদের অধিবেশন কিভাবে পরিচালিত হয়ে থাকে। প্রথমেই যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে জাতীয় সংসদের যে অধিবেশনটা সেটা মহামান্য রাষ্ট্রপতি আহ্বান করে থাকেন এবং দুটি অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেয়া যায় না। এইবার আমরা একটু আমাদের জাতীয় সংসদের ক্ষমতা এবং কার্যাবলীগুলো একটু দেখে নিই। আমাদের জাতীয় সংসদের, আমি আগেই বলেছি, যেহেতু আমাদের জাতীয় সংসদ হচ্ছে আমাদের আইন বিভাগের অংশ, সুতরাং তার সর্বপ্রধান কাজই আসলে হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত কার্যাবলী। এইখানে আইন প্রণয়ন করতে গিয়ে দেখা যায় যে সংসদে যে কোনো আইন যখন সেইটা পাশ করতে হলে প্রথমে কিন্তু সেইটা বিল আকারে উত্থাপন করতে হয়। সেটা যখন সংসদের সংখ্যাগরিষ্ঠ ভোটে যখন সেটা পাশ হয় তারপরে সেটা চলে যায় রাষ্ট্রপতির সম্মতির জন্য এবং রাষ্ট্রপতি যখন ১৫ দিনের মধ্যে তিনি সাধারণত ওই বিলে সম্মতি দিয়ে থাকেন, অথবা তিনি আবার কোনো বিল পুনর্বিবেচনার জন্য আবার ফেরত পাঠাতে পারেন। তখন সেই ক্ষেত্রে সংসদ ওইটাকে আবার যাচাই বাছাই করে যদি সেইখানে কোনো নতুন কোনো সংযোজন বিয়োজনের প্রয়োজন হয় সেইটাকে সংযোজন বিয়োজন করতে পারে অথবা সেইটা নাও করতে পারে। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, এই জন্যই বলা হয়ে থাকে যে আইন প্রণয়নের ক্ষেত্রে জাতীয় সংসদই আসলে চূড়ান্ত ক্ষমতার অধিকারী। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে শাসন সংক্রান্ত কার্যাবলী। আসলে শাসন সংক্রান্ত কার্যাবলী সংসদ কিন্তু সরাসরি শাসন সংক্রান্ত কার্যাবলীতে অংশগ্রহণ করে না, কিন্তু সেইটা শাসন বিভাগকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ তোমরা যারা সংসদ অধিবেশন দেখেছো সেইখানে তোমরা দেখতে পাবে যে মাননীয় যে মন্ত্রীবর্গরা থাকেন বিভিন্ন মন্ত্রী মহোদয়কে সংসদের বিভিন্ন সদস্যরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে থাকেন এবং প্রশ্ন করে বিভিন্ন বিষয় জানতে চান। বিভিন্ন বিষয়ে আলোচনা সমালোচনা হয়ে থাকে। তারপর হচ্ছে মন্ত্রীদের বিভিন্ন প্রশ্ন, নিন্দাসূচক প্রস্তাব আনা হতে পারে, বা বাজেট সম্পর্কে আলোচনা সমালোচনা হতে পারে, বা জাতীয় বিভিন্ন জনগুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো আছে সেইগুলো সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীকে প্রশ্ন করা হতে পারে। এবং এইভাবে কিন্তু শাসন বিভাগকে আমাদের জাতীয় সংসদ নিয়ন্ত্রণ করে থাকে।
জাতীয় সংসদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে বিচার সংক্রান্ত কার্যাবলী। জাতীয় সংসদ যদি দেখা যায় রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ আনয়ন করা হয়, তাহলে জাতীয় সংসদের সদস্যদের 2/3 সদস্যদের ভোটে রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করা যায়। অর্থাৎ যদি দেখা যায় যে রাষ্ট্রপতি কোনো গুরুতর অসদাচরণ করেছেন, সেই ক্ষেত্রে 2/3 সংসদ সদস্যদের ভোটে বা যখন 2/3 সংসদ সদস্য একমত পোষণ করবেন, তখন রাষ্ট্রপতিকে তার পদ থেকে পদচ্যুত করা যায়, এবং এই বিষয়টাকেই বলা হয়ে থাকে অভিশংসন। তারপর হচ্ছে অর্থ সংক্রান্ত কার্যাবলী। আমাদের জাতীয় সংসদই হচ্ছে আসলে সরকারি যে অর্থ তহবিল আছে সেইটার নিয়ন্ত্রক এবং রক্ষক। সংসদের অনুমোদন ছাড়া নতুন করে কোনো কর আরোপ করা যায় না বা সংগ্রহ করা যায় না। এছাড়া আমরা জানি যে প্রতি বছর যে সংসদে যে বাজেট উত্থাপন করা হয়, সেই বাজেট কিন্তু সংসদে সেইটা পাশ হতে হয়, এবং এই বাজেটের আরেক নামই হচ্ছে কিন্তু অর্থ বিল। এবং এই বাজেট আমরা দেখতে পাই যে বাজেট নিয়ে কিন্তু সংসদে অনেক আলোচনা হয়, অনেক বিতর্ক হয়, যেইগুলা থেকে কিন্তু জাতি একটা স্বচ্ছ ধারণা পায় যে বাজেটে কি হলো না হলো, বা যে কর সংক্রান্ত যে বিভিন্ন বিষয়গুলা মধ্যে যদি কোনো পরিবর্তন আনয়ন করা হয়, সেটা জনগণের স্বার্থের পক্ষে যাচ্ছে কিনা, এই বিষয়গুলা কিন্তু এই সমস্ত আলোচনায় আমাদের কাছে আরও স্পষ্টভাবে উঠে আসে। অর্থাৎ আমরা বলতে পারি যে জাতীয় সংসদ হচ্ছে জাতীয় অর্থের অভিভাবক এবং নিয়ন্ত্রণকারী। এছাড়া জাতীয় সংসদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে নির্বাচন সংক্রান্ত কার্যাবলী। আমি আগেই বলেছিলাম যে আমাদের যে 50 জন মহিলা সংরক্ষিত আসনের যে সংসদ সদস্যরা যারা আছেন, ওই 50 জন মহিলা সংসদ সদস্যগণকে কিন্তু জাতীয় সংসদের যে 300 জন নির্বাচিত সংসদ সদস্য থাকেন, তারাই কিন্তু ভোট দিয়ে নির্বাচন করে থাকেন। এছাড়া বাংলাদেশের রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ সদস্যদের বিভিন্ন কমিটিদের নির্বাচনের ক্ষেত্রেও জাতীয় সংসদ ভূমিকা পালন করে থাকে। সংবিধান সংশোধন সংক্রান্ত কার্যাবলী, এইটা আমাদের জাতীয় সংসদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা কাজ। এবং এই সংবিধান, কোনো বিধান যদি সংশোধন করতে হয়, সেই ক্ষেত্রে জাতীয় সংসদের 2/3 সদস্যগণের সম্মতির প্রয়োজন হয়, এবং তখনই কিন্তু একটা বিধান সংশোধন করা যায়। তবে যদি সংবিধানের কোনো মৌলিক বিষয় যদি পরিবর্তন করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু 3/4 সংসদ সদস্যকে একমত হতে হয়। বিতর্কমূলক কাজ। তোমরা যারা সংসদ অধিবেশন দেখেছো, সেইখানে আসলে তোমরা সহজেই এই জিনিসটা অনুমান করতে পারবে যে সেইখানে আমরা দেখতে পারি যে জাতীয় সংসদে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে চমৎকার বিতর্ক হয়। বিভিন্ন সংসদ সদস্যরা বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীকে বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করে থাকেন, এবং এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা জনগণ যারা আছি তারা কিন্তু বিভিন্ন বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারি, বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা আরও সচেতন হতে পারি। তাছাড়া দেখা যায় সংসদ সদস্যগণ মাননীয় প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করে থাকেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্নের উত্তর দান করেন, যেই বিষয়গুলো এবং বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু আমরা স্পষ্ট ধারণা লাভ করতে পারি। এছাড়া যেমন সরকারি কর্ম কমিশনের বার্ষিক রিপোর্ট, মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের বার্ষিক রিপোর্ট, এই সমস্ত বিষয়ে সংসদে কিন্তু সংসদ সদস্যরা বিতর্ক করেন এবং আলোচনা হয়ে থাকে। তাছাড়া রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা
এবং আরও বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কিন্তু প্রাণবন্ত আলোচনা জাতীয় সংসদে হয়ে থাকে এবং এর ফলে বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের যে তথ্য ভাণ্ডার সেইটা কিন্তু আরও সমৃদ্ধ হয় এবং আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে আরও তথ্যবহুল এবং সঠিক তথ্য আমরা জানতে পারি। এছাড়া বিবিধ কার্যাবলী রয়েছে, অর্থাৎ বিবিধ কার্যাবলী এটা বোঝাই যাচ্ছে যে বাকি যে বিভিন্ন ধরনের কার্যাবলী থেকে থাকে সেইগুলাই আসলে বিবিধ কার্যাবলী হিসেবে আমি এখানে বোঝাতে চাচ্ছি। বিবিধ কার্যাবলীর মধ্যে আছে যেমন ধরো প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন একটা হতে পারে, তাছাড়া স্থানীয় সরকারগুলোর ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ কিভাবে হবে না হবে সেই বিষয়গুলো আলোচনা হতে পারে, তাছাড়া রাষ্ট্রপতির পদ সহ বিভিন্ন পদের বেতন এবং বিভিন্ন শর্তাবলী নির্ধারণ এই বিষয়গুলো আলোচনা হতে পারে, জনশৃঙ্খলামূলক বিষয়াদি সম্পর্কে আলোচনা হতে পারে, তাছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহের কমিশন মঞ্জুরি সম্পর্কিত বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া অধ্যাদেশ যদি সংসদে অনুমোদন পায় সেই বিষয়গুলোও এই বিবিধ কার্যাবলীর মধ্যে ফেলা যায়। তাছাড়া আমরা সামগ্রিকভাবে বলতে পারি জাতীয় জনগুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যখন আলোচিত হয় সেই বিষয়গুলোকেও আমরা বিবিধ কার্যাবলীর এই বিষয়ের মধ্যে আমরা ফেলতে পারি এবং এইভাবেই কিন্তু জাতীয় সংসদটা সাধারণত তার ক্ষমতা এবং কার্যাবলী প্রয়োগ করে থাকে। তো আশা করি জাতীয় সংসদ সম্পর্কে তোমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পেরেছো এবং জাতীয় সংসদের যে ক্ষমতা এবং কার্যাবলী সেইটা সম্পর্কেও আশা করি তোমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পেরেছো। এখানেই আজকের ক্লাসের ইতি টানছি। তোমরা সবাই সচেতন থাকবে এবং অন্যকে সচেতন রাখবে, কারণ করোনা পরিস্থিতি আসলে এমন একটা বিষয় যে এখানে শুধু নিজের সচেতনতাই যথেষ্ট নয়, আমাদেরকে সবাই মিলেই কিন্তু আমাদেরকে ভালো থাকতে হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে অপরকেও আমাদের সচেতন করতে হবে। তো আজকের ক্লাস আমি এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সচেতন থাকবে এবং অন্যকে সচেতন রাখবে। সকলকে ধন্যবাদ।